ডিয়ার ভিউয়ার্স, আই হোপ অল অফ ইউ আর ভেরি গুড অ্যান্ড হেলদি। আজকে আমি তোমাদের টেট পরীক্ষার জন্য কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো। তো বেশি দিন তোমাদের টেট পরীক্ষা আর নেই। টেট পরীক্ষার জন্য আমি কয়েকটা দিন হয়ে গেছে আমার ব্যস্ততার কারণে তোমাদের জন্য নিউ ভিডিও তৈরি করতে পারিনি। তো আজকে আমি তোমাদের পাটিগণিতের উপরে কয়েকটা অঙ্ক করব, অঙ্ক তোমাদের দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবীদের শেয়ার করবে, লাইক করবে। ভিডিওটা শুরুর প্রথমে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাইম নাম্বার অথবা মৌলিক সংখ্যা। তো প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যার সম্পর্কে অনেকেরই ধারণা আছে, আবার কিছু কিছু স্টুডেন্টদের মধ্যে বা ছাত্রছাত্রীর মধ্যে এ নিয়ে একটু সমস্যা থাকে। তো এই জন্য আমি মৌলিক সংখ্যা সম্পর্কে প্রথমে একটু আলোচনা করছি। তো মৌলিক সংখ্যার ইংরেজিতে যাকে বলে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার অ্যাকচুয়ালি প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা ডেফিনেশন যদি আমরা দিই, প্রাইম নাম্বার হচ্ছে এমন একটা সংখ্যা যেই সংখ্যাকে কেবলমাত্র সেই সংখ্যা বা 1 দিয়ে শুধু ভাগ যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ যাবে না। অর্থাৎ যে সংখ্যার কেবলমাত্র দুটোই উৎপাদক থাকে এবং সেই দুটো উৎপাদক হচ্ছে 1 এবং সে নিজেই। যেমন আমি 3 লিখলাম, 3 কে দেখো শুধু 3 দিয়ে ভাগ যাচ্ছে অথবা 1 দিয়ে ভাগ যাচ্ছে। 3 হচ্ছে সেই নিজ সংখ্যাটা, আর 1 দিয়ে তো সব সংখ্যাকেই ভাগ যায়। অর্থাৎ যেহেতু 3 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না 3 কে, এই জন্য 3 কিন্তু একটা মৌলিক সংখ্যা। একই রকম ভাবে 5 কে আমরা শুধুমাত্র 5 দিয়ে ভাগ করতে পারি আর 1 দিয়ে ভাগ করতে পারি, অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু আমরা ভাগ করতে পারি না। সুতরাং এখানে 5ও কিন্তু একটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। একই রকম ভাবে যদি দেখি 11 তো সেম, শুধুমাত্র আমরা 11 দিয়ে আমরা ভাগ করতে পারি। তো দেখা যাচ্ছে কি 11 এর দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে 11 × 1, অর্থাৎ দুটো ফ্যাক্টরি আছে, অর্থাৎ উৎপাদক দুটো আছে। এই ধরনের যত সংখ্যা আছে সবাই কিন্তু প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। এবার আরেকটা কথা বলে রাখি, যত প্রাইম নাম্বার আছে সবাই কিন্তু বেজোড় সংখ্যা, অযোগ্য সংখ্যা। শুধুমাত্র একটা সংখ্যা আছে যেটা জোড় কিন্তু প্রাইম নাম্বার, সেটা হচ্ছে 2। 2 হচ্ছে এমন একটা সংখ্যা এবং সেটা একটা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার যেটা নাকি জোড়। আর যত ধরনের প্রাইম নাম্বার আছে সবাই কিন্তু বেজোড় হবে, এটা মাথায় রাখবে। অর্থাৎ ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2। প্রথম যে অঙ্কটা নিয়েছি, 1 থেকে 20 এর মধ্যে সবকটি মৌলিক সংখ্যার সমষ্টি কত। তো প্রথমে আমরা 1 থেকে 20 এর মধ্যে কি কি মৌলিক সংখ্যা আছে সেগুলিকে লিখব। তো প্রথম মৌলিক সংখ্যা কত হবে? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, তারপরে 3, 5, 7, 11, 13, 17 এবং 19। 20 এর মধ্যে আমরা এই কয়টি মৌলিক সংখ্যা পেয়েছি। এবার আমরা এগুলিকে একে একে প্লাস করে দেব। প্লাস করে দিলে কত হবে? প্লাস করে দিলে তোমরা প্লাস করে দেবে, প্লাস করলে হবে 77। ঠিক আছে। পরবর্তী যে অঙ্কটা নিয়েছি সেটা হচ্ছে 110 থেকে 120 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে। তো এটা বের করার জন্য প্রথমে আমরা 110 এবং 120 এর মধ্যবর্তী যতগুলি সংখ্যা আছে সবগুলিকে একে একে লিখে নিয়েছি। এবার আমাদের দেখতে হবে এদের মধ্যে কোনটা কোনটা মৌলিক সংখ্যা। তো প্রথমে বলেছি মৌলিক সংখ্যা মানে যে সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, শুধুমাত্র সেই সংখ্যা এবং 1 দিয়ে ভাগ যায়, এটা মাথায় রাখতে হবে। তো দেখো এখানে আমরা প্রথমেই দেখব, খুব সিম্পল ভাবে করার জন্য প্রথমে আমরা দেখব যেগুলি জোড় সংখ্যা আছে, অর্থাৎ যে সকল সংখ্যাগুলির এককের ঘরে জোড় সংখ্যা আছে তাদেরকে প্রথমে বাদ দিয়ে দেব। এগুলি কখনো মৌলিক সংখ্যা হবে না। একমাত্র জোড় সংখ্যা, জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। তো এখানে যে সংখ্যাগুলি আছে দেখো এটা কিন্তু জোড় সংখ্যা, যেহেতু এককের ঘরে 2 আছে, জোড় সংখ্যা আছে, এটা বাদ। তারপরে এটা বাদ, এটাও জোড় সংখ্যা, এককের ঘরে
6 আছে, অর্থাৎ এটা জোড়, এটা বাদ হবে। তারপরে 118 বাদ, অর্থাৎ প্রথম দফায় আমরা জোড়গুলিকে বাদ দিয়েছি। এবার বাকি যে সংখ্যাগুলি সবাই কিন্তু বেজোড় সংখ্যা। এবার বেজোড় সংখ্যাগুলির মধ্যে এমনও তো হতে পারে ওরা 7 দিয়ে বিভাজ্য, কেউ হয়তো 3 দ্বারা বিভাজ্য। তো যারা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে তাদেরকেও আমাদের চেক করে বাদ দিতে হবে। তো প্রথমে আমাদের এটা জানতে হবে যে কোন একটা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কিভাবে বুঝবো। 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা বোঝার জন্য আমি তোমাদের জন্য ভিডিও করে রেখেছি। তোমরা ভিডিওতে গিয়ে বিভাজ্যতার নিয়ম বা রুলস অফ ডিভাইজিবিলিটি ওই ভিডিওটা দেখবে, দেখলে তোমরা বুঝতে পারবে। সেখানে 2 দিয়ে বিভাজ্যতার নিয়ম বা কোন সংখ্যাকে 2 দিয়ে ভাগ যাবে, কোন সংখ্যাকে 3 দিয়ে ভাগ যাবে এবং কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ যাবে, কোন সংখ্যাকে 11 দিয়ে ভাগ যাবে, ওই নিয়মটা বুঝলে সহজেই তোমরা বুঝতে পারবে এবং এটা খুব দরকার এবং তোমাদের জানার জন্য। তো তারপরে আমি এখানে শর্টে একটু আলোচনা করছি। মনে রাখবে কোন সংখ্যাকে 3 দিয়ে ভাগ যাবে তখনই যদি ওই সংখ্যার অঙ্কগুলির যোগফল 3 দ্বারা ভাগ যায়। এক্সাম্পল দিয়ে যদি বুঝিয়ে দিই, যেমন মনে করো 81 একটা সংখ্যা। এই 81 এর মধ্যে দেখো দুটো অঙ্ক রয়েছে 8 আর 1। আমরা কি করব, 8 আর 1 কে প্লাস করে দেব, তাহলে যোগফলটা হচ্ছে কত 9। এই যে যোগফলটা পেয়েছি, এই যোগফলটা তো 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এই সংখ্যাটাও কিন্তু 3 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো এখানে 1 1 1, এই যে 111 যে সংখ্যাটা আছে, এই 3টা 1 যদি আমরা যোগ করে দিই কত হয় 3, আর 3 কে তো 3 দিয়ে ভাগ যাবে, তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ এটাও মৌলিক সংখ্যা হবে না। তারপরে দেখো 1 1 1, এখানে 3 প্লাস 1 4, 4 প্লাস 1 5, যোগফল হচ্ছে 5। তো 5 যোগফল একে 3 দিয়ে তো ভাগ যাচ্ছে না, অর্থাৎ এটা 3 দিয়ে ভাগ যাবে না। তারপরে 7 বা অন্যান্য সংখ্যা দিয়ে চেক করে দেখবে যে এটা কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, অর্থাৎ এটা একটা মৌলিক সংখ্যা। তারপরে এখানে আছে 115। মনে রাখবে যে কোনো সংখ্যার এককের করে যদি 5 থাকে অথবা 0 থাকে অবশ্যই সেই সংখ্যাটা 5 দ্বারা ভাগ যাবে, অর্থাৎ যেহেতু এই সংখ্যাটার এককের করে 5 আছে, এটা তো 5 দিয়ে ভাগ যাবে, সুতরাং এটা প্রাইম নাম্বার হবে না। নেক্সট 117, এই সংখ্যাটা এই অঙ্কগুলি যোগ করলে কত, 7 আর 1 যোগ করলে হচ্ছে 8, 8 আর 1 যোগ করলে হচ্ছে 9, অর্থাৎ যোগফল 9 হয়ে গেছে, অর্থাৎ এই সংখ্যাটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে, সুতরাং এটাও প্রাইম নাম্বার হবে না। আর 17 কে আমরা 119 কে আমরা 17 দিয়ে ভাগ করতে পারি, সুতরাং এটাও প্রাইম নাম্বার হবে না। অর্থাৎ এতগুলি যে সংখ্যা আমরা লিখেছি তার মধ্যে শুধুমাত্র 113 অর্থাৎ 113 সংখ্যাটা একমাত্র প্রাইম নাম্বার। অর্থাৎ এই যে প্রশ্নটা রয়েছে এই 110 এবং 120 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, তার উত্তর কত হবে, একটি। তো তোমাদের অপশন দিয়ে দেবে, এই যে অপশন 4টা দিয়ে দেবে যে কয়টি মৌলিক সংখ্যা আছে এই দুটো সংখ্যার মধ্যে, তোমরা যেটা आंसर সেটা লিখবে এখানে। ঠিক আছে, যে অঙ্কটা নিয়েছি সেটা একটা ঐকিক নিয়মের অঙ্ক। প্রশ্নটা হচ্ছে যদি 13টি বাস 715 জন যাত্রী পরিবহন করতে পারে তবে 25টি বাস কতজন যাত্রী পরিবহন করতে পারবে। তো আমরা দেখেছি এই ধরনের অঙ্ক টেট পরীক্ষায় এসেছে, 2-3 বছরের মধ্যে হয়তো এই অঙ্কটা এরকম একটা অঙ্ক আমি দেখেছি প্রশ্নের মধ্যে। তো দেখো 13টি বাস 715 জন যাত্রী পরিবহন করতে পারে। এই যে এখানে দুটো রাশি আছে, বাসের সংখ্যা এবং 715 জন যাত্রীর সংখ্যা। এবার যেটা প্রশ্নটা দেখো, লাস্ট পার্টটা দেখো, তবে 25টি বাস কতজন যাত্রী পরিবহন করতে পারবে। তো আমাদের যেটা বের করতে হবে, নির্ণয় যে বিষয়টা সেটা হচ্ছে যাত্রীর সংখ্যা আমাদেরকে বের করতে হবে। তো যে জিনিসটা আমাদের বের করতে হবে বা যে রাশিটা বের করতে হবে সেটাকে আমরা ডান দিকে লিখব, আর যে রাশিটার মান আমাদের কাছে অ্যাভেলেবল আছে সেটা আমরা বাম দিক থেকে বাম দিকে লিখব। তো এই জন্য আমাদের বাসের সংখ্যা কিন্তু আমাদের আছে এবং 25টা বাসে কতজন যাত্রী পরিবহন করতে হয় সেটা আমাদের জানা আছে। আমরা লিখব এইভাবে, 13টি বাস যাত্রী পরিবহন করতে পারে কতজন, 13টি বাস যাত্রী পরিবহন করে 715 জন।
ধরনের অঙ্কে আমরা সবসময় একটি বাস যাত্রী পরিবহন করতে পারে কতজন সেটা আমরা বের করতে হবে। তো একটি বাস যাত্রী পরিবহন করতে পারে, এবার আমরা কি করব, 13টি বাস যদি 715 জন যাত্রীকে বহন করতে পারে বা পরিবহন করতে পারে, তাহলে একটি বাস যদি হয় তাহলে যাত্রী পরিবহন কি 715 জন থেকে বেশি করতে পারবে না অনেক কম করতে পারবে, সেটা আমাদের আগে বুঝে নিতে হবে। যেহেতু বাসের সংখ্যা বেশি ছিল, বেশি যাত্রী পরিবহন করতে পেরেছে, এখন বাসের সংখ্যা কমে গেছে, একটা হয়ে গেছে, তাহলে যাত্রীও কম পরিবহন করতে পারবে। তো যেহেতু যাত্রী কম পরিবহন করতে পারবে, কম যখনই হবে তখন তোমরা ডিভাইড করবে, ভাগ করবে। এই 715 কে আমরা ডিভাইড করব, এই যে এখানে 13 আছে, 13 দিয়ে ডিভাইড করব, ঠিক আছে। অর্থাৎ একটি বাস যাত্রী পরিবহন করতে পারে, যেহেতু কম সংখ্যক যাত্রী পরিবহন করতে পারবে, ভাগ করে দেবে। এবার আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে 25টি বাস কতজন যাত্রী পরিবহন করতে পারবে। সুতরাং 25টি বাস যাত্রী পরিবহন করতে পারবে। এবার 25টি বাস যদি থাকে, সেই 25টি বাস যাত্রী পরিবহন বেশি সংখ্যক যাত্রীকে পরিবহন করতে পারবে দেন একটি বাসের তুলনায়। যেহেতু একটি বাস এতজন যাত্রী পরিবহন করতে পারে, এখন বাসের সংখ্যা যেহেতু বেড়ে গেছে, যাত্রীর সংখ্যা বাড়বে, বাড়লে গুণ করে দেবে। অর্থাৎ এই 715 যেটা 715/13, এটার সাথে আমরা গুণ করব 25। এবার 13 দিয়ে যদি আমরা 715 কে ভাগ করি 55 হয়, 55 আর 25 আমরা গুণ করে দেব 1375 জন। তাহলে 25টি বাস যাত্রী পরিবহন করতে পারে 1375 জন, এটাই হচ্ছে आंसर। পরবর্তী কোশ্চেন, 20 মিটার কাপড়ের দাম 400 টাকা, 17 মিটার কাপড়ের দাম কত? তো একই রকম ভাবে আমরা করব, প্রথমে লিখব 20 মিটার কাপড়ের দাম, 20 মিটার কাপড়ের দাম ইকুয়াল টু কত? 400 টাকা। তো এই ধরনের অঙ্কে আমরা 1 মিটার কাপড়ের দাম অবশ্যই বের করতে হবে, এইজন্য এটাকে ঐকিক নিয়ম বলা হয়, সবসময় 1 মিটারের দাম বের করতে হয়। তো 20 মিটার কাপড়ের দাম 400 টাকা, সুতরাং 1 মিটার কাপড়ের দাম কম হবে। 20 মিটারের দাম 400 টাকা, তো 1 মিটারের দাম তো 400 টাকা হবে না, অনেক কম হবে। যখনই কম হবে তখনই আমরা ভাগ করব। 1 মিটারের দাম তো কম হবে, তো কম হলে ভাগ করব কিভাবে? এখানে 400 কে ভাগ করব 20 দিয়ে, ঠিক আছে। তারপরে বলেছে 17 মিটারের কাপড়ের দাম কত, সুতরাং 17 মিটার কাপড়ের দাম। এবার আমরা কি কার সাথে কম্পেয়ার করব? এখানে যেহেতু 1 মিটার কাপড়ের দাম আমাদের জানা আছে, সুতরাং 1 মিটার কাপড়ের সাথে আমরা কম্পেয়ার করব। 1 মিটার কাপড়ের দাম যত, এবার 17 মিটার কাপড়ের দাম কত হবে? নিশ্চয়ই 17 মিটার কাপড়ের দাম বেশি হবে 1 মিটার থেকে, এইজন্য বেশি হলে গুণ হবে। তো এই যে মানটা আছে 400/20, এটার সাথে আমরা 17 দিয়ে গুণ করে দেব। তাহলে এখানে দেখো 0 0 কেটে দাও, 2 দিয়ে যদি 40 কে কাটি 20 হয়, আর এখানে গুণ করলে হবে 17 আর 20 গুণ করলে হবে 340 রুপিস। এটা হচ্ছে আমাদের নির্ণয় কাপড়ের দাম। পরেরটা হচ্ছে 12 জন শ্রমিক 25 দিনে একটি ক্ষেত্রের কাজ সম্পন্ন করতে পারে, 20 জন শ্রমিক ওই কাজটি কত দিনে করতে পারবে? তো আমাদের এখানে দেখো, আমাদের লোক সংখ্যা কত দিন, দিন সংখ্যা বের করতে হবে। দুটো রাশি এখানে আছে সেম ভাবে। তো প্রথম হচ্ছে শ্রমিক সংখ্যা আছে, আবার আছে দিন সংখ্যা। তো আমাদের যেটা নির্ণয় বিষয় সেটা হচ্ছে দিন সংখ্যা বের করতে হবে। তো দিন সংখ্যার বিষয়টাকে আমরা ডান দিকে লিখবো, আর বাম দিকে শ্রমিক সংখ্যাটাকে লিখে শুরু করব। তো প্রথমে আমরা লিখব 12 জন শ্রমিক কাজটি করে কত দিনে করে? 25 দিনে। 12 জন শ্রমিক কাজটি করে 25 দিনে। একজন শ্রমিক আমরা বের করব, একজন শ্রমিক কাজটি করবে। এখানে দেখো
12 জন শ্রমিক একটা কাজ 25 দিনে শেষ করে। এখন 12 জন শ্রমিক কাজ করছে না, একজনে করবে। যদি একজনে কাজটি করে সময় বেশি লাগবে না কম লাগবে? একজনে যদি কাজটা করে অনেক টাইম বেশি লাগবে। তাহলে একজন শ্রমিক কাজটি করে অনেক বেশি দিনে। যখনই বেশি দিন লাগবে বা বেশি কথাটা আসছে তখন সেখানে গুণ করতে হবে। আগের দুটো অঙ্কতে আমরা ভাগ করেছি, কেন করেছি সেটাও বলেছি। সেখানে কম সময় লেগেছিল বা যাই কম কথাটা ছিল সেজন্য আমরা ভাগ করেছি। এখানে তো একজন শ্রমিক যখন কাজটি করবে টাইম বেশি লাগবে, সময় বেশি লাগবে, আর সময় বেশি লাগবে মানে সেটা গুণ করতে হবে। অর্থাৎ এখানে 25 যেটা আছে লিখবো, তারপরে এখানে 12 দিয়ে গুণ করে দেব। বলা হচ্ছে যে 20 জন শ্রমিক ওই কাজটি কত দিনে করবে। তো আমরা একজন শ্রমিক কাজটি কত দিনে করে সেটা বের করেছি। এবার 20 জন শ্রমিক যদি হয় কাজটি কত দিনে করবে, তাহলে আমরা লিখব 20 জন শ্রমিক কাজটি করে। এবার আমরা কম্পেয়ার করব একজন শ্রমিক কাজটি করতে যতদিন লাগে, এখন 20 জন শ্রমিক ওই কাজটা করবে তাহলে খুব তাড়াতাড়ি করে নেবে, অর্থাৎ সময় কম লাগবে। সময় যেহেতু কম লাগবে, এবার এই 20 দিয়ে কিন্তু এটাকে ভাগ করবে, কম লাগলে সময় ভাগ করবে। এটা আমরা লিখলাম, তারপরে 20 দিয়ে ভাগ দিয়ে। এবার আমরা এখানে যদি 5 দিয়ে যদি আমরা 25 এবং 20 কে কাটি, 20 কে 5 দিয়ে কাটলে হবে 4 আর 25 কে 5 দিয়ে কাটলে হবে 5। এবার 4 আর 12 কাটলে 3 হবে, অর্থাৎ 3 5 15 দিন সময় লাগবে 20 জন শ্রমিক যদি কাজটি করে। ঠিক আছে, পরবর্তী অঙ্কটা নিয়েছি একটা পরিমিতির অঙ্ক থেকে। একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 1/2 1/3 1/4। আর এই ত্রিভুজটার পরিসীমা দেওয়া আছে 104 সেমি। ত্রিভুজটার বৃহত্তম বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো প্রথমে আমরা এখানে দেখছি যে তিনটা বাহু দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। তো প্রথমে দৈর্ঘ্যের অনুপাতটাকে আমি লিখছি ত্রিভুজটির বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 1/2 1/3 1/4। এই যে অনুপাতগুলি দেওয়া আছে, অনুপাতগুলি ভগ্নাংশে আছে। ভগ্নাংশ থেকে এই অনুপাতকে আমি পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে যাব কিভাবে? পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে যাওয়ার জন্য এই যে ভগ্নাংশের যে হর আছে, হরগুলির লসাগু আমাদের বের করতে হবে। তো 2 3 4 এর লসাগু তোমরা বের করে নেবে। 2 3 4 এর লসাগু হবে কত? 12। এই 12 দিয়ে লসাগুটা দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশকে তোমরা গুণ করে দাও। অর্থাৎ 1/2 এর সাথে 12 লসাগুটা গুণ করলাম, 1/3 এর সাথে 12 গুণ করলাম, তারপর 1/4 এর সাথেও 12 আমরা গুণ করে দেব। এরপর আমরা সিম্পলিফাই করব। এখানে 6, এখানে 3 দিয়ে 4 কে কাটলে 12 কে কাটলে 4, 4 দিয়ে 12 কে কাটলে 3। তাহলে আমরা এখানে পেয়ে যাব 6 এখানে পাবো 4, এখানে হবে 3। অর্থাৎ ত্রিভুজের যে বাহুগুলি তার দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 6:4:3। বাহুগুলির যেহেতু দৈর্ঘ্যের অনুপাত আমরা পূর্ণ সংখ্যায় জেনে গেছি, আমরা এখান থেকে বাহুগুলি ধরে নিতে পারবো। একটা হচ্ছে 6x, আর একটা হচ্ছে 4x সেমি, আর একটা 3x সেমি। ধরি বাহুগুলি যথাক্রমে 6x 4x ও 3x সেমি। এবার এটা করার পরে দেখো পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজের পরিসীমা। তো পরিসীমা মানে কি? সীমানা। ত্রিভুজের পরিসীমা যেমন এই হলো একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার পরিসীমা মানে কি? এই বাহুটা এই বাহুটা এই বাহুটা তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফল, এটাই হচ্ছে পরিসীমা। তো এখানে পরিসীমা যেহেতু দেওয়া আছে 104 সেমি, আমরা বাহুগুলি কত আমরা বের করে নিয়েছি। তাহলে এই তিনটা বাহু যদি আমরা যোগ করে দিই
তাহলে কিন্তু পরিসীমা আমরা পেয়ে যাব। অর্থাৎ প্রশ্নানুসারে আমরা লিখতে পারবো 6x প্লাস 4x প্লাস 3x, তিনটা বাহু যোগ করেছি, যোগফল মানে পরিসীমা, আর পরিসীমা দিয়ে দিয়েছে কত 104। এখানে যোগ করলে হচ্ছে 13x ইকুয়াল টু 104 বা x ইকুয়াল টু কত হবে 104 উপরে হবে 13 টার নিচে চলে আসবে। এখন 104 কে যদি আমরা 13 দিয়ে ডিভাইড করি কত হয় 8। এবার আমরা x এর মান যেহেতু পেয়ে গেছি 8, আমরা এখানে এই যে তিনটা বাহুর দৈর্ঘ্য খুব সহজে বুঝতে পারবো আমরা যে এই বাহুটা হচ্ছে সবচেয়ে বড় বাহু, যেহেতু এটা 6x, এগুলি 4x 3x, বড় কোনটা 6x। তো বৃহত্তম বাহুর দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে, আমরা বৃহত্তম বাহুর দৈর্ঘ্য বের করব। সুতরাং নির্ণয় বৃহত্তম বাহুর দৈর্ঘ্য, নির্ণয় বৃহত্তম বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কত 6x। 6x মিন্স x এর জায়গায় আমরা x এর মান 8 বসিয়ে দেব, অর্থাৎ কত হবে 48 সেমি। এভাবে যদি সবচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্য বের করতে বলা হয় তাহলে আমরা 3x এর মান বের করে নেব। এভাবে আমরা এই ধরনের অঙ্ক করতে পারবো। আজকের সর্বশেষ অঙ্কটি হচ্ছে, যদি 4758 টাকা এ বি সি ডি এর মধ্যে 1/2:1:1/4:1/5 অনুপাতে ভাগ করে দেওয়া হয় তাহলে বি এর প্রাপ্য টাকা কত, অর্থাৎ বি এখান থেকে কত টাকা পাবে। তো এটার জন্য যে অনুপাতটা দিয়েছে দেখো, এ বি এবং সি ডি এর যে প্রাপ্য টাকার যে অনুপাত বা তারা যে অনুপাতে টাকাটা পায় সেই অনুপাতটাকে আমরা প্রথমে লিখব A:B:C:D is equal to, অনুপাতটাকে লিখব। এবার আগের অঙ্কটার মতোই এই যে অনুপাতটা এটা কিন্তু ভগ্নাংশে আছে, পূর্ণ সংখ্যায় নিয়ে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই অনুপাতটাকে পূর্ণ সংখ্যায় নিতে হলে এই যে হরগুলি রয়েছে 2 4 5, এই 2 4 5 এর এলসিএম বা লসাগু আমরা বের করব। তো 2 4 5 এর এলসিএম কিন্তু বের করবে, তোমরা দেখবে 20 হবে। তো 20 দিয়ে তোমরা কি করবে, লসাগু দিয়ে এই প্রত্যেকটা সংখ্যাকে গুণ করে দেবে, অর্থাৎ 1/2 এর সাথে 20 গুণ করবে is to 1 এর সাথে 20 গুণ is to 1/4 into 20 is to 1/5 into 20। এবার এখানে সিম্পলিফাই করলে 2 আর 20 কেটে হবে 10, 4 দিয়ে 20 কে কাটলে হবে 5, তারপরে 5 দিয়ে 20 কে কাটলে হবে 4। এবার এখানে কত হবে 10, এদিকে 20 আর 1 গুণ করলে আমরা 20 হয়ে যাবে। তারপরে এখানে 5 আর 1 গুণ করলে 5 হবে, 4 আর 1 গুণ করলে 4 হবে। অর্থাৎ যে অনুপাতটা আমরা পূর্ণ সংখ্যা পেয়েছি সেটা হচ্ছে 10:20:5:4। অর্থাৎ এ বি সি ডি যে অনুপাতে টাকা পাবে সেই অনুপাতটা হচ্ছে এই অনুপাতটা। এখন আমরা এই অনুপাতের থেকে আমরা ধরে নিতে পারবো এ এর প্রাপ্য টাকা 10x টাকা, বি এর প্রাপ্য টাকা 20x টাকা, এইভাবে আমরা ধরে নিতে পারবো। লিখব ধরি এর প্রাপ্য টাকা ইজ ইকুয়াল টু কত ধরব 10x টাকা। একই রকম ভাবে বি এর প্রাপ্য টাকা হবে 20x টাকা, সি এর প্রাপ্য টাকা হবে কত 5x টাকা, এবং ডি এর প্রাপ্য টাকা হবে 4x টাকা। তো প্রত্যেকে কে কত পায় আমরা সেটা ধরে নিয়েছি, এ এর টাকা, বি এর টাকা, সি এর টাকা এবং ডি এর টাকা প্রাপ্য টাকা, এই সবগুলো টাকা যদি আমরা প্লাস করে দিই এই টাকাটা সমান হয়ে যাবে। কারণ 4758 টাকা থেকেই কিন্তু এ বি সি ডি যে চারজন আছে তাদেরকে দেওয়া হয়েছে। এখন চারজনের যে প্রাপ্য আলাদা আলাদা টাকা সবগুলিকে যদি আমরা একসাথে করে দিই এই টাকাটা সমান হবে। এজন্য আমরা লিখব প্রশ্নানুসারে
10x প্লাস 20x প্লাস 5x প্লাস 4x ইকুয়াল টু, এটা হচ্ছে সমস্ত টাকাটা, এটা ইকুয়াল টু কি 4758 টাকা। এবার আমরা এই সংখ্যাগুলিকে যোগ করে দেব। এখানে সবগুলি যোগ করলে হবে 39x টাকা, মানে 39x, এদিকে হবে 4758। এরপরে আমরা x is equal to 4758 তো লিখবো, নিচে আসবে কত, যেহেতু x এর সাথে 39টা গুণ অবস্থায় আছে, এটা নিচে চলে আসবে, ভাগ হয়ে যাবে। এবার আমরা এই সংখ্যাটাকে, যেহেতু উপরে বড় সংখ্যা, আমরা এই সংখ্যাটাকে ভাগ করে দেব, তো লিখবো 4758। এবার 47 এর মধ্যে 1 39 কয়বার যায়, 1 বার যায়, অর্থাৎ 39 আর 1 গুণ করলে 39 হবে, এখানে নামবে কত 8। তারপরে এখান থেকে একটা সংখ্যা আমরা নামাতে পারবো, হয়ে যাবে 85। তো 39 85 এর মধ্যে যায় দুইবার, তো 39 into 2 that means 78, সরি বিয়োগ করলে নামবে 7, আর এখান থেকে নামবে একটা সংখ্যা 8। এবার কি হবে, 39 এর সাথে আবার 2 গুণ করা 78 হয়ে যাবে, অর্থাৎ আমরা x এর যে মান পেয়েছি সেটা হচ্ছে 122। এখন আমাদের যেটা বের করতে হবে b এর প্রাপ্য টাকা, তো b এর প্রাপ্য টাকা কত 20x টাকা। যেহেতু আমরা x এর মান পেয়ে গেছি, x এর মানটা এখানে x এর জায়গায় বসিয়ে দাও, তাহলে b এর প্রাপ্য টাকা কিন্তু বেরিয়ে যাবে। সুতরাং b এর প্রাপ্য টাকা, b এর প্রাপ্য টাকা ইজ ইকুয়াল টু কত 20x টাকা। তো 20 into x, x এর জায়গায় আমরা বসাবো কত, x এর মান 122 টাকা। গুণ করে দাও, গুণ করলে হবে 2440 টাকা। এটা হচ্ছে b এর প্রাপ্য টাকা। এইভাবে যে a এর প্রাপ্য টাকা বললো আমরা বের করতে পারবো, c এরটা বললো আমরা বের করতে পারবো। ঠিক আছে, প্রিয় ভিউয়ার্সদের বলবো, এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও বা তোমাদের জন্য খুবই প্রয়োজনীয় ভিডিও আমি তৈরি করতে থাকবো। তো আজকের জন্য এতটুকুই থাক, গুড বাই সবাইকে।